ওয়েলকাম টু বেসিক স্টাডি 2.0। আজ আমরা পড়ব অ্যামোনিয়ার হিমায়ক রূপে ব্যবহার। এর আগের দিন আমরা পড়েছিলাম যে তরল অ্যামোনিয়া বা লাইকার অ্যামোনিয়াকে ঠান্ডা করে তারপরে বোতলের ঢাকনা খুলতে হয়, এবং আজকে আমরা পড়ব হিমায়ক রূপে তরল অ্যামোনিয়ার ব্যবহার। তরল অ্যামোনিয়া অত্যন্ত উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মনে হচ্ছে যে সমস্ত পদার্থগুলো বাতাসের সংস্পর্শে এলে খুব তাড়াতাড়ি কিন্তু বাতাসের সাথে মিশে যায়, সেগুলোকে বলছে উদ্বায়ী পদার্থ। এর বাষ্পীভবনের লিন তাপ যথেষ্ট উচ্চ, মানে এর বাষ্পীভবন যেটা হয়, বাষ্পীভবনের সে লিন তাপটা কিন্তু খুব বেশি। এর ফলে খুব সহজেই কিন্তু কঠিন থেকে একদম বাতাসের সাথে মিশে গিয়ে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যায়, অর্থাৎ তরল থেকে সহজে বাষ্পীভূত হয় এবং এই বাষ্পীভবনের সময় পরিপার্শ্ব থেকে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে, ফলে পরিপার্শ্ব অত্যন্ত শীতল হয়ে পড়ে। তরল অ্যামোনিয়ার এই ধর্মকে কাজে লাগিয়ে একে উৎকৃষ্ট হিমায়ক রূপে ব্যবহার করা হয়। এই যে অ্যামোনিয়া তরল অবস্থাতে যখন আছে, সেটা আশেপাশের তাপ প্রচুর পরিমাণে গ্রহণ করছে এবং নিজে উদ্বায়ী পদার্থ হয়ে যাচ্ছে, এবং আশেপাশের তাপমাত্রা কিন্তু কী করছে, কমিয়ে দিচ্ছে। এই জন্য এটা কি খুব উন্নত মানের হিমায়ক রূপে বা ঠান্ডা করার জায়গা রূপে কিন্তু এটা ব্যবহার করা হয়। কোন কোন জায়গায় ব্যবহৃত হয়? এক নম্বর হচ্ছে বরফ কারখানায়। তরল অ্যামোনিয়াকে কাজে লাগিয়ে জলকে বরফে পরিণত করা হয়। এই প্রক্রিয়ায় প্রচণ্ড চাপে থাকা তরল অ্যামোনিয়াকে হঠাৎ চাপমুক্ত করে জলের মধ্যে কয়েল বা কুণ্ডলীর মাধ্যমে প্রসারণের সুযোগ দেওয়া হয়। তখন অ্যামোনিয়া জল থেকে প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করে এবং জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে ঠান্ডা করে এবং জলকে বরফে পরিণত করে। তাহলে কি হচ্ছে, তরল অ্যামোনিয়া সেটাকে অত্যন্ত চাপ প্রয়োগ করে মেশিনের দ্বারা সেটাকে একটা জায়গাতে রাখা হয় এবং হঠাৎ করে এটাকে চাপ মুক্ত করে দেওয়া হয় এবং জলের মধ্যে কুণ্ডলীর মাধ্যমে এই অ্যামোনিয়া গ্যাসটাকে প্রসারণ করা হয়। এবং যখনই কুণ্ডলীর মাধ্যমে অ্যামোনিয়া গ্যাসটাকে প্রসারণ করা হয়, তখন সেই অ্যামোনিয়া জল থেকে তাপমাত্রা গ্রহণ করে এবং নিজে তো উদ্বায়ী পদার্থ হয়ে যায়, এবং সেই জলের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে কমিয়ে দেয়, এবং এতটা পরিমাণে কমিয়ে দেয় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয়ে যায়। তখন সেই জলটা কিন্তু বরফে পরিণত হয়। 2 নম্বর কী বলছে দেখো, খাদ্য সামগ্রী, কৃষিজ পণ্য, ফল ফুল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ বা হিমঘরে তরল অ্যামোনিয়া বহুল পরিমাণে ব্যবহৃত হয়। দেখো, যে সমস্ত অঞ্চল হচ্ছে কৃষি প্রযুক্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে এক একটা করে বড় বড় কোল্ড স্টোরেজ থাকে, সেখানটাতে কিন্তু যাবতীয় খাদ্য সামগ্রী, কৃষিজ পণ্য, যেমন আলু, তারপরে বিভিন্ন রকমের শাকসবজি, এই সমস্তগুলো কিন্তু রাখা হয় এবং তার তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে কম থাকে। সেখানটাতে কি করা হয়, এখানটাতে কোল্ড স্টোরেজ প্রচুর ক্যাপাসিটি হয় এবং সেখানটাতে ওই ঠান্ডা করার জন্য কিন্তু অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। তারপরে দেখো বলছে, তরল অ্যামোনিয়াকে সিলিন্ডারে ভর্তি করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া সম্ভব হয়। H2 গ্যাসকে সহজে তরলীকরণ করা যায় না। তরল NH3কে ক্র্যাক করে প্রাপ্ত হাইড্রোজেনকে ঝালাই এবং ধাতু কাটার কাজে ব্যবহার করা হয়। তাহলে কী কী কাজে ব্যবহার করা হয়? তরল অ্যামোনিয়া এটাকে সিলিন্ডারে ভরে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া যায়, কিন্তু H2 গ্যাসকে কিন্তু সহজে তরল করা যায় না। আবার এই তরল NH3 এটাকে ক্র্যাক করে, মানে হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে ভেঙে যে প্রাপ্ত হাইড্রোজেন পাওয়া যায়, সেই হাইড্রোজেনকে কী কাজে লাগে? ঝালাই কাজে লাগে, মানে ওয়েল্ডিংয়ের কাজে লাগে, এবং ধাতু কাটার কাজে লাগে। কোনো একটা ধাতু এর মাধ্যমে কিন্তু কাটা হয়। তারপরে দেখো, কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া নির্গত হলে প্রতিকারের ব্যবস্থা। এই যে কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় শীতলকরণ করার জন্য, এখানটাতে কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি, কোল্ড স্টোরেজ মনে হচ্ছে এরকম একটা ঘরের মতন, সেই ঘরে প্রচুর পরিমাণে এরকম লাইন দিয়ে আলু কিন্তু লাগানো থাকে, আলুর বস্তা বস্তা আলু কিন্তু এর মধ্যে ভরা থাকে। এবার এর মধ্যে যে অ্যামোনিয়া গ্যাসের মারফত কিন্তু এটাকে ঠান্ডা করা হয়, তাহলে সেই অ্যামোনিয়া গ্যাসটা বাই চান্স যদি কোনো কারণে লিকেজ হয়ে যায় এবং সেটা যদি এই কোল্ড স্টোরেজের মাধ্যমে বাতাসের সাথে মিশতে শুরু করে, তখন কিন্তু সেটা প্রচুর পরিমাণে ক্ষতি করে। কি ক্ষতি করে? মানবদেহের কিন্তু চোখের উপর ক্ষতি করে, যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বুকের ভেতরে যায়, তখন সেখানে ফুসফুসে ক্ষতি করে। তাই প্রতিকারটা কীভাবে আমরা যদি কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া নির্গত হয় তাহলে সেটাকে আটকাবো? কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে যে তরল NH3 ব্যবহৃত হয়, সেটি লিক করলে বাষ্পীভূত হয়ে গ্যাসীয় NH3-তে পরিণত হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে। যে তরল প্রচুর পরিমাণে চাপ দিয়ে যে তরল অ্যামোনিয়া তৈরি করা হয়, সেই অ্যামোনিয়াটা যদি হঠাৎ লিক হয়ে যায় মানে সেখানটাতে চাপটা যদি কমে যায়, তাহলে কি হয়, সেটা বাষ্প তৈরি হয়ে যায় এবং বাষ্প তৈরি হয়ে গিয়ে কিন্তু পরিবেশে মিশতে থাকে। গ্যাসটি তীব্র ঝাঁঝালো গন্ধ দিয়ে সহজে কিন্তু একে শনাক্ত করা যায় মানে চিহ্নিতকরণ করা যায়। খুব কম পরিমাণে থাকলেও একে চেনা যায়। 100 ppm হলে নাক জ্বালা, চোখ জ্বালা এই সমস্তগুলো করে। বাতাসে
এর পরিমাণ যদি 100 ppm হয়ে যায় তাহলে কিন্তু কি হয়, আমাদের নাক জ্বালা করে, চোখ জ্বালা করে, এই সমস্তগুলো কিন্তু আমাদের হয়। কোল্ড স্টোরেজের কর্মীরাই কিন্তু প্রথমে নির্গমন শনাক্ত করতে পারবেন, তার কারণ যেহেতু যে সমস্ত কর্মীরা কোল্ড স্টোরেজের মধ্যে থাকছে, তো যখনই কোল্ড স্টোরেজ থেকে লিকেজ হবে তখনই কিন্তু তারা বুঝতে পারবেন যে এই গ্যাস কিন্তু লিকেজ হচ্ছে। তো সেখানটাতে করার কি থাকবে, তখন কারিগরি প্রতিকার ব্যবস্থা তখন তারা নিজেরাই গ্রহণ করবেন। কি প্রথমে শীতলীকরণ ব্যবস্থাটি তাড়াতাড়ি বন্ধ করতে হবে, মানে যেখান থেকে অ্যামোনিয়া বেরোচ্ছে সেই সমস্ত জায়গা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধ করতে হবে। দুটি আধুনিকতম পদ্ধতিতে NH3 নির্গমনকে খুব সহজেই শনাক্তকরণ করা যায়। NH3 যদি বাতাসে মেশে, NH3 হচ্ছে একটা গ্যাস, এই গ্যাসটার কিন্তু কোনো রকম কোনো মানে গন্ধ আছে কিন্তু কোনো রকম কোনো বর্ণ নেই, তাহলে বাতাসের সাথে মিশে যাবে তখনই, এবং তখন আমরা বুঝতে পারবো যখনই আমাদের চোখ জ্বালা করবে, তারপরে ঝাঁঝ মানে এরকম হবে, তখন আমরা বুঝতে পারবো, কিন্তু কোনো রকম কোনো রং দেখে কিন্তু বুঝতে পারবো না। তাই কী করছে, আধুনিকতম পদ্ধতি ব্যবহার করা হয় এবং যাতে এই NH3 নির্গমনকে খুব সহজে বুঝতে পারা যায়। কি সেটা হচ্ছে অ্যামোনিয়া লিক ডিটেকশন টেপ। অ্যামোনিয়া লিক ডিটেকশন টেপ মানে হচ্ছে এটা একটা টেপ, এটা পাওয়া যায় যা অনেক দূর থেকেও বর্ণ পরিবর্তন দ্বারা NH3 লিক করছে কিনা তা জানতে পারা যায়। এটা একটা টেপ, এই টেপটার একটা নির্দিষ্ট রং থাকে বা বর্ণহীন হতে পারে, কিন্তু যখনই এটা অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসে তখন কি হয়, এটা কিন্তু বর্ণ পরিবর্তন করে। তাহলে এই টেপের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে অ্যামোনিয়া গ্যাস লিক করছে কিনা। 2 নম্বর পদ্ধতি কি, অ্যামোনিয়া গ্যাস সেন্সার। এটা খুব কম খরচে খুব সহজে শীতলীকরণ পদ্ধতির অবস্থান বর্ণের মাধ্যমে জানিয়ে দেয়। সেন্সারের নিজস্ব হলুদ বর্ণ অপরিবর্তিত থাকলে সামান্য NH3 অনুপস্থিত, আর বর্ণ যদি সবুজ বা নীল হয় তাহলে NH3 নির্গত হচ্ছে বলে নিশ্চিত হওয়া যায়। তাহলে অ্যামোনিয়া গ্যাস সেন্সার এটা হচ্ছে একটা মেশিনের মতো, এবং এটা বর্ণ কিন্তু হলুদ রঙের হয়, কিন্তু যখনই এটা অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসে তখনই কিন্তু এটা সবুজ বা নীল রং বর্ণ ধারণ করে বা রং ধারণ করে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে বাতাসের মধ্যে NH3 আছে। সুতরাং প্রতিকারের ব্যবস্থা কি, হিমঘর কর্তৃপক্ষকে এই ব্যবস্থাগুলো নিতে হবে যাতে আমরা বুঝতে পারি যে অ্যামোনিয়া গ্যাস কিন্তু লিক করছে। তারপরে দেখো আরও ব্যবস্থা বলা আছে 3 নম্বর ব্যবস্থা বলছে NH3 নির্গত হলে আতঙ্কিত না হয়ে প্রথমেই কর্মীরা শীতলীকরণ ব্যবস্থাটি বন্ধ করে ধীরে সুস্থে বাইরে চলে আসবেন। মানে NH3 যদি লিক করছে তাহলে খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। যখনই আতঙ্কিত হবে তখনই কিন্তু তার শরীরের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড কিন্তু তার স্পন্দনটা কিন্তু বেড়ে যাবে, এবং সেই NH3 খুব বেশি মাত্রাতে আমাদের নাকের মধ্যে ঢুকে গোটা কিন্তু ফুসফুসের মাধ্যমে গোটা রক্তের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। তাই আতঙ্কিত হতে মানা করা হচ্ছে। বলছে আতঙ্কিত না হয়ে প্রথমে শীতলীকরণ ব্যবস্থাটি, মানে যেখান থেকে NH3 বেরোচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং তারপরে ধীরে ধীরে বাইরে চলে আসতে হবে। অল্প NH3 নির্গমনে খুব একটা কিন্তু ক্ষতি হয় না, গ্যাসটি দ্রুত বাতাসে মিশে যায়। সঙ্গে সঙ্গে চোখের পাতা খুলে প্রচুর পরিমাণে জল দিতে হবে যাতে আমাদের চোখের ভেতরে জলটা শুকিয়ে না যায়। যেহেতু অ্যামোনিয়া গ্যাস আমাদের চোখের যে অশ্রুগ্রন্থি আছে সেই অশ্রুগ্রন্থির উপর আক্রমণ করে, সেই জন্য কিন্তু চোখের পাতাতে প্রচুর পরিমাণে জল দিতে হবে। এই জলের মধ্যে কিন্তু অ্যামোনিয়াটা গুলে যাবে এবং সেটা কিন্তু আমাদের চোখ থেকে বেরিয়ে যাবে। প্রচুর জলে চোখ খুলে কিছুক্ষণ মাথা ডুবিয়ে রাখলে আরও ভালো হয়। কোনো কিছু একটা পাত্রে জল নিয়ে সেখানে যদি মাথাটা ডুবিয়ে রাখা হয় যাতে নিঃশ্বাস প্রশ্বাস ঠিকঠাক চলতে থাকে কিন্তু চোখ দুটো জলের মধ্যে থাকে বা জলের নিচে থাকে, তাহলে কিন্তু আরও বেশি সুবিধা হয়। জোর করে বমি করানোর চেষ্টা করা উচিত নয়। তরল NH3 গ্যাস কোনো দেহের কোনো স্থানে লাগলে বেশি করে জল ঢালতে হবে। যদি NH3 গ্যাস কোনো জায়গাতে লাগে তাহলে খুব বেশি পরিমাণে কিন্তু জল ঢালতে হবে, জলের মধ্যে NH3 গ্যাসটা কিন্তু মিশে যাবে। 24 ঘন্টার মধ্যে আক্রান্ত জায়গাতে ক্রিম, মলম বা জেলি লাগানো যাবে না। কোনো রকম কিন্তু ক্রিম, মলম বা জেলি কিন্তু সেই জায়গাতে লাগানো যাবে না যেখানটাতে NH3 গ্যাস লেগেছে। শ্বাসকষ্ট হলে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। যদি শ্বাসকষ্টে কোনো রকম কোনো প্রবলেম হয় শ্বাস নিতে, তাহলে কিন্তু কী করতে হবে, চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতে হবে। তারপরে দেখো বলছে অ্যামোনিয়া এবং ইউরিয়া এই দুটো শিল্পক্ষেত্রে ব্যবহার কি। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়ার প্রধান ব্যবহারগুলো প্রথমে আমরা দেখি, তারপরে আমরা অন্য কিছু ইউরিয়া দেখব। অ্যামোনিয়া এটা হচ্ছে শিল্পে অ্যামোনিয়ার প্রধান ব্যবহার হচ্ছে নাইট্রোজেন গঠিত সার উৎপাদনে কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করা হয়। নাইট্রোজেন গঠিত বিভিন্ন রকমের যে সার আছে যেগুলো আমরা সাধারণত কৃষিকাজে ব্যবহার করি, জমিতে দিই, সেই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু সেই সমস্তগুলোর মধ্যে কিন্তু এই অ্যামোনিয়া আছে। ক্ষারকীয় ধর্মের জন্য অ্যামোনিয়া অজৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অনেক রকমের অজৈব সার গঠন করে। কি যেমন হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, মোনো অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং হচ্ছে ইউরিয়া, এই সমস্তগুলো।
তাহলে হচ্ছে অ্যামোনিয়া একটা হচ্ছে অজৈব এবং ক্ষারকীয়, এবং এটা কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি বিভিন্ন রকমের কিন্তু সার উৎপন্ন করে। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়, সেই লবণটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সার হিসেবে কাজ করে। এখানে কি কি, যেমন অ্যামোনিয়াম ফসফেট, তার রাসায়নিক সংকেত কি NH4 PO4। তারপরে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়া হচ্ছে NH4 SO4। মোনো অ্যামোনিয়াম ফসফেট মানে অ্যামোনিয়ার একটাই এখানে অণু থাকবে, NH3H2PO4। তারপর ডাই অ্যামোনিয়াম ফসফেট, এখানে দুটো থাকবে, বা একে কি বলছে, ড্যাপ বলছে, DAP মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, NH4 2HPO4। তারপরে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি NH4NO3 এবং হচ্ছে ইউরিয়া। 2 নম্বর কী ব্যবহার হচ্ছে, শিল্পে অত্যন্ত প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি অ্যামোনিয়া থেকে অসওয়াল্ট পদ্ধতিতে করা হয়। শিল্পে কিন্তু বিভিন্ন রকমের যে অ্যাসিড তৈরি করা হয়, তার মধ্যে কিন্তু নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। H2SO4 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই নাইট্রিক অ্যাসিডটা তৈরি করতে কিন্তু এই অ্যামোনিয়া কে কাজে লাগানো হয়, এবং অসওয়াল্ট পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় অ্যামোনিয়ার মাধ্যমে। 3 নম্বর কী বলছে, 3 নম্বর বলছে সলভে পদ্ধতিতে সোডা বা সোডিয়াম কার্বনেটের শিল্পোৎপাদনে NH3 প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে সলভে পদ্ধতি, এটা হচ্ছে একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু অ্যামোনিয়া থেকে সোডা বা সোডিয়াম কার্বনেট তৈরি করা হয়, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে NH3 কাজে লাগে। আর কি বলছে, প্লাস্টিক, রেয়ন, নাইলন, রং, রবার, এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে কিন্তু অ্যামোনিয়া কাজে লাগে। 5 নম্বর হচ্ছে হিমায়ক রূপে বরফ প্রস্তুতির কারখানায়, হিমঘর এবং অন্যান্য শীতলীকরণের কাজে কিন্তু এই অ্যামোনিয়া কাজে লাগে। 6 নম্বর, শিল্পে প্রয়োজনীয় H2 তরল NH3 থেকে পাওয়া যায়। শিল্পে যে সমস্ত হাইড্রোজেন লাগে, সেই হাইড্রোজেন আমরা কিন্তু পাই তরল NH3 থেকে, মানে তরল অ্যামোনিয়া থেকে। আর কি, ওষুধ শিল্পে স্মেলিং সল্ট, যে সমস্ত ওষুধের বিভিন্ন রকমের মানে স্মেল থাকে বা গন্ধ থাকে, সেই যে সল্ট মানে লবণ, সেটা তৈরি করতে কিন্তু এটা কাজে লাগে অ্যামোনিয়া। আর কি কাজে লাগে, কারখানার যন্ত্রপাতি থেকে গ্রিজ পরিষ্কার করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। কারখানার বিভিন্ন রকম যে যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতিগুলো থেকে যে বিভিন্ন রকমের যে গ্রিজ লাগানো হয়, বা সেটা হচ্ছে নরম করার জন্য, বা সেটা যাতে ফ্লেক্সিবল হয়, সেই জন্য গ্রিজ ব্যবহার করা হয়। এই গ্রিজটা কিন্তু পরিষ্কার করতে অ্যামোনিয়া কাজে লাগে। অ্যামোনিয়ার শিল্পোৎপাদন মানে শিল্পে কীভাবে অ্যামোনিয়া তৈরি করা হবে, সেই পদ্ধতিটা দেখো, এই পদ্ধতির নাম হচ্ছে হেবার পদ্ধতি। শিল্পে অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতি হচ্ছে হেবার পদ্ধতি। এই পদ্ধতির নীতি কী দেখো, মানে কিসের সাথে কিসের বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হবে। N2 এবং H2 মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের এই পদ্ধতিটি আবিষ্কার করেন বিজ্ঞানী হেবার। তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন, তিনি ছিলেন কিন্তু জার্মানের বিজ্ঞানী, এই জন্য তার নাম অনুযায়ী কিন্তু এটা হয়েছে হেবার পদ্ধতি। তাহলে কি কি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটোর বিক্রিয়া ঘটিয়ে কিন্তু অ্যামোনিয়া তৈরি করা হয়, এবং এই পদ্ধতিটা সবার প্রথম বলেছিলেন বিজ্ঞানী হেবার, তাই তার নাম অনুসারে পদ্ধতির নাম হচ্ছে হেবার পদ্ধতি। বিক্রিয়ার সমীকরণ কি, মানে কার সাথে কার বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, N2 + 3H2 সমান হচ্ছে 2NH3। N2 মানে হচ্ছে দুটো নাইট্রোজেনের একটা অণু এবং দুটো হাইড্রোজেনের 3টে অণু, এই দুটো কিন্তু পরস্পর মিলিত হয়ে কি উৎপন্ন করছে, 2NH3 মানে দুটো অ্যামোনিয়ার অণু কিন্তু উৎপন্ন করছে। বিক্রিয়ার শর্ত মানে কোনটা কত অনুপাতে নিতে হবে, দেখো, বিশুদ্ধ নাইট্রোজেন, এই যে প্রথমে নাইট্রোজেন নেওয়া হয়েছে এবং বিশুদ্ধ হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনকে 1 অনুপাতে নিতে হবে এবং হাইড্রোজেনকে 3 অনুপাতে নিতে হবে, এবং তাতে মিশিয়ে অনুঘটকের উপস্থিতিতে, তাহলে একটা অনুঘটক লাগবে, তাহলে খুব তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে। 200 বায়ুমণ্ডলীয় চাপ এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটি ঘটানো হয়। তাহলে বিক্রিয়া ঘটানোর কী কী শর্ত, বায়ুমণ্ডলীয় চাপ 200 হতে হবে, তাপমাত্রা 550 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, এবং একটা অনুঘটকের উপস্থিতিতে 1 অনুপাত নাইট্রোজেন এবং 3 অনুপাত কিন্তু হাইড্রোজেন মিশিয়ে এই বিক্রিয়াটা কিন্তু করা হয়। তারপরে দেখো,
এই যে বিক্রিয়াটা করা হলো, এখানটাতে অনুঘটক হিসেবে কি কাজে লাগবে, কি ব্যবহার করা হবে? অনুঘটক হিসেবে লৌহ চূর্ণ বা লোহার চূর্ণ, এবং অনুঘটক উদ্দীপক হিসেবে সামান্য K2O এবং Al2O3 অথবা মলিবডেনাম ধাতু কিন্তু ব্যবহার করা হয়। তাহলে অনুঘটক হিসেবে ব্যবহার করা হবে লৌহ চূর্ণ, এবং অনুঘটক উদ্দীপক মানে অনুঘটকটা যাতে আরও তাড়াতাড়ি কাজ করে সেই জন্য কী ব্যবহার করা যেতে পারে? K2O, এবং আরেকটা কী ব্যবহার করা যেতে পারে? Al2O3, অথবা আরেকটা ব্যবহার করা যেতে পারে মলিবডেনাম ধাতু। এটা একটা ধাতুর নাম, সেই মলিবডেনাম ধাতু কিন্তু ব্যবহার করা যেতে পারে। আজকাল Fe2O3 এর সঙ্গে সামান্য পরিমাণে K2O Al2O3 মিশিয়ে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। এবার দেখো ইউরিয়ার ব্যবহার। ইউরিয়া কী কী কাজে লাগে? ইউরিয়া প্রধানত কাজে লাগছে নাইট্রোজেন গঠিত সার হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়। আমরা যে সমস্ত সারগুলো চাষের জমিতে ব্যবহার করি সেই সমস্ত সারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে ইউরিয়াটা ব্যবহার করি তার মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে। এর মধ্যে 45% নাইট্রোজেন থাকে। এছাড়া 2 নম্বর কী কাজে? মহিষদের খাদ্য হিসেবে, মানে আমরা বাড়িতে যে সমস্ত গৃহপালিত মানে পশু আমরা পুষি, যেমন হচ্ছে গরু, মোষ, এই সমস্তগুলো, তাদের যে খাদ্য, সেই খাদ্য তৈরি করতে কিন্তু এটা লাগে। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিনের পণ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তাহলে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিনের যে একটা পণ্য বা যে পদার্থ, সেটা তৈরি করতে কিন্তু এই ইউরিয়া কাজে লাগে। আর 4 নাম্বার কিসে কাজে লাগে? ঘুমের ওষুধ তৈরিতে ইউরিয়া যথেষ্ট পরিমাণে কাজে লাগে। তাহলে এতগুলো কাজে কিন্তু ইউরিয়া লাগছে। এবার এই ইউরিয়া যে এত কাজে লাগছে, তাহলে ইউরিয়া শিল্পোৎপাদন, ইউরিয়া কীভাবে তৈরি করা হয় শিল্পে? দেখো, বাড়িতে যদি বা কোনো রসায়ন গাড়ি যদি এমন ইউরিয়া তৈরি করা হয় তাহলে সেটা খুব কম পরিমাণে তৈরি হবে, কিন্তু শিল্পে যদি ইউরিয়া তৈরি করা হয় তাহলে প্রচুর পরিমাণে তৈরি হবে, এবং সেটা কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গাতে কাজেও লাগতে পারে। তাহলে কী কী শিল্পর ক্ষেত্রে কী কী কাজে লাগবে? দেখো, প্রথমে বলছে শর্ত, কার সাথে কার বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সেটা। তরল অ্যামোনিয়া মানে হচ্ছে NH3 এবং CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাকে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপে বিক্রিয়া ঘটিয়ে কিন্তু ইউরিয়ার শিল্পোৎপাদন করা যায়। তাহলে ইউরিয়া কীভাবে তৈরি করা যায়? তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এবং 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কিন্তু শিল্পে অ্যামোনিয়া তৈরি করা যায়। বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটি দুটো ধাপে ঘটে। প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয় এবং পরে সেটা বিয়োজিত হয়ে কিন্তু ইউরিয়া উৎপন্ন করে। তাহলে দেখো, 2NH3 মানে দুটো অ্যামোনিয়ার অণু প্লাস CO2 মানে একটা কার্বন ডাইঅক্সাইডের অণু, এটা হচ্ছে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপে বা অ্যাটমসফিয়ার চাপে কি উৎপন্ন করবে? প্রথমে NH2COO NH4 এটা কিন্তু উৎপন্ন করবে, এটাকে বলছে অ্যামোনিয়াম কার্বামেট। এবং এটাকে যদি আবার তাপ দেওয়া হয় তাহলে কি উৎপন্ন করবে? CONH2 প্লাস H2O। H2O মানে হচ্ছে জল, এটা জলীয় বাষ্প আকারে কিন্তু ওপরে উঠে যাবে। ওর জন্য দেখো পাশে তীর চিহ্ন দিয়ে উপরের দিকে তীর চিহ্ন করা আছে। এবং CONH2 এটা কিন্তু উৎপন্ন করবে, এটা হচ্ছে ইউরিয়া নামে পরিচিত। তাহলে ইউরিয়ার আমরা শর্ত দেখলাম এবং বিক্রিয়ার সমীকরণ দেখলাম। পরবর্তী দিনে আমরা কীভাবে ইউরিয়া তৈরি করা হবে এবং হাইড্রোজেন সালফাইড পরীক্ষার যে প্রস্তুতিগুলো সেগুলো সম্পর্কে পড়ব। যদি এখানে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।